আসসালামু আলাইকুম। আমার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ইতিহাস বিষয়ে দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা দ্বিতীয় পত্র আধুনিক বিশ্বের ইতিহাসের পঞ্চম অধ্যায় সম্পর্কে পড়ব। পঞ্চম অধ্যায় আমাদের আলোচনা করা শেষ হয়ে গিয়েছে। আজকে শুধুমাত্র আমরা প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে পঞ্চম অধ্যায় শেষ করব। আমাদের আজকের বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায় হিটলার মুসোলিনির উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রশ্ন, অর্থাৎ বিগত বছরে যে বোর্ডের প্রশ্নসমূহ এসেছে সে সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব। দেখো, 2018 সালে সকল বোর্ডে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নের 9 নম্বরে একটি প্রশ্ন ছিল, মিস্টার ওয়াই শৈশবে একজন শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু পারিবারিক সমস্যা ও নিজের অযোগ্যতার কারণে তিনি তার স্বপ্ন সফল করতে না পারলেও পরবর্তীতে তার সকল প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তার দেশের কর্ণধার হয়ে যান। মিস্টার ওয়াই তার দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করতে গিয়ে বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধের সূচনা করে ফেলেন এবং পরবর্তীতে অত্যন্ত করুণ পরাজয় বহন করেন। এখানে আমি শুধু গ আর ঘ নং প্রশ্নটি লিখেছি, অর্থাৎ উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট দুটি প্রশ্ন লিখেছি। আমি জানি যে তোমরা জানো যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারবে। উদ্দীপক ধরতে যেহেতু একটু সমস্যা হয়, তাই উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন আলোচনা করছি। এখানে যে মিস্টার ওয়াইয়ের কথা বলা হয়েছে, আমরা যখন ক্লাসে হিটলার সম্পর্কে পড়েছিলাম তোমাদের মনে আছে, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি শৈশবে শিল্পী হবার স্বপ্ন দেখতেন। এটা প্রথম হিন্টস। দ্বিতীয় হিন্টস হচ্ছে তার পারিবারিক সমস্যা এবং আর্থিক অসচ্ছলতা বিভিন্ন কারণে সে তার স্বপ্নকে সফল করতে পারে নাই। এবং তৃতীয় হিন্টস হচ্ছে সে এমন একজন ব্যক্তি যে চাচ্ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের ভার্সাই সন্ধির পর জার্মানির যে অমর্যাদা, সেই অমর্যাদা থেকে জার্মানিকে পুনরায় একটা মর্যাদাবান রাষ্ট্রে পরিণত করা এবং জার্মানিকে বিশ্বের শ্রেষ্ঠ একটি জাতিতে পরিণত করা। এবং তিনি সবসময় এটা দাবি করতেন যে জাতি হিসাবে জার্মানরা সবচেয়ে বেশি উৎকৃষ্ট, তাই জার্মানদেরই অধিকার আছে সমগ্র বিশ্ব শাসন করার। এটা হচ্ছে 3 নাম্বার হিন্টস। এবং 4 নাম্বার হিন্টস হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে বলা হয়ে থাকে বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধ। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার হিন্টস। এবং তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলার কর্তৃক স্টার্ট হয়েছিল এবং পরবর্তীতে অত্যন্ত করুণ পরাজয় বহন করে। এটা হচ্ছে আমাদের পঞ্চম হিন্টস। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমরা জানো যে হিটলারের নেতৃত্বে জার্মান যুদ্ধ করলেও পরবর্তীতে পরাজয় লাভ করে। 5টা হিন্টস দিয়ে তোমরা বুঝতে পারছো এখানে যে ওয়াই ব্যক্তির কথা বলা হচ্ছে, সেই ওয়াই ব্যক্তি হচ্ছে হিটলার। প্রশ্নে বলা হয়েছে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের সাথে সাদৃশ্য পাওয়া যায়। প্রথম লাইনে উত্তরটি রেখে দিবে যে মিস্টার ওয়াই ব্যক্তির সাথে আমার পাঠ্যপুস্তকের দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে শাসক ছিলেন জার্মানির, তিনি হিটলারের সাদৃশ্য পাওয়া যায়। তারপর তোমরা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা শুরু করে দেবা এবং সেখানে শাসক হিসেবে হিটলারের যে ভূমিকাগুলো ছিল, যে বিংশ শতকের রাজনীতির ইতিহাসে অ্যাডলফ হিটলার যে একটি সুপরিচিত নাম এবং তিনি কি তার ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করবো, যেটা উদ্দীপকে লিখেছে। উদ্দীপকে একজন কাল্পনিক চরিত্র হিসেবে লিখেছে, তোমরা বইয়ের আলোকে সেই ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করবা। যে অস্ট্রিয়ার ব্রাউনায় তিনি জন্মগ্রহণ করেন, তার বাবা একজন শুল্ক বিভাগের সামান্য চাকুরে ছিলেন, মা কৃষক ছিলেন। বাল্যকালে চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠার কারণে তিনি চিত্রশিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু সেটা তার এই ইচ্ছা স্বপ্নটা সার্থক হয়নি। তিনি ছবি আঁকার স্কুলে ভর্তি হতে ব্যর্থ হন। পরবর্তীতে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি কিছুদিন প্রেসে কাজ করেন। 1919 সালে হিটলার জার্মান শ্রমিক দলে যোগদান করেন। অল্প দিনের মধ্যেই তার এই যে বাগ্মিতাস, ওরাটরি পাওয়ারের কারণে তিনি সবার নজর কাটতে সক্ষম হন। এই সময় জার্মানির অধিকাংশ দলের মতো জার্মান শ্রমিক দলেরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তিনি নির্দিষ্ট কর্মসূচি তৈরি করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন এবং সামরিক প্রশিক্ষণ ও ক্ষেত্রে সহায়ক হয়। ফলে 2 বছরের মধ্যে এই দলের সদস্য সংখ্যা বৃদ্ধি পায়, সংগঠন আরও সুদৃঢ় হয়। হিটলার দলের নাম পরিবর্তন করেন জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল, সংক্ষেপে নাৎসি বা নাজি পার্টি। নাৎসি পার্টির হয়ে হিটলার 1934 সালে জার্মানির সার্বভৌম কর্তৃত্ব দখল করে এবং তোমরা জানো 1939 সালে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট করেন। আচ্ছা, আর ঘতে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে তার ভূমিকা কি। তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে মুখ্য ভূমিকা হিটলারের ছিল। সুতরাং এই প্রশ্নটা তোমরা বইয়ের আলোকে সুন্দর করে লিখতে পারবা যে হিটলারের মূল লক্ষ্যই ছিল ভার্সাই সন্ধির অভিশাপ থেকে জার্মান জাতিকে মুক্ত করে আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। নাৎসি তত্ত্বে বলা হয়েছিল জার্মানরা আর্য জাতির বংশধর, আর্যদের মধ্যে নর্ডিকগণকে শ্রেষ্ঠ বলা হতো। সুতরাং নর্ডিক আর্য হবার কারণে জার্মান জাতির দায়িত্ব হলো বিশ্বকে পদানত করে শাসন করা। এভাবে
নাৎসিরা উগ্র জার্মান জাতীয়তাবাদী যে চেতনা জাগ্রত করে এবং প্রথম বিশ্বযুদ্ধে তার পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল, এবং এই চেতনা জাগ্রতকরণে মূলত নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে অ্যাডলফ হিটলার। এভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে যে ঘটনা প্রবাহ, যেহেতু এটা ইতিহাস, এখানে ঘটনা বাদ দিয়ে আসলে কোনো কিছু আলোচনা করা যাবে না, ঘটনা প্রবাহ আলোকে পয়েন্টস করে সুন্দর করে লিখবা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে জার্মানির হয়ে তার যে ভূমিকাটা ছিল, তিনি কীভাবে ইতালির সাথে সন্ধি করেন এবং জাপানের সাথে সন্ধি করেন, তারপর কিভাবে একের পর এক অঞ্চল দখল করে তারপর রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তি করা, এরকম বিভিন্ন ঘটনাগুলো পয়েন্টস আকারে দিয়ে তোমরা এই প্রশ্নটির উত্তর লিখবে। এবার দেখো দ্বিতীয় প্রশ্নটি, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছে। এখানে দেখো উগ্র জাতীয়তাবাদ ও স্বৈরাচারী মনোভাবের জন্য ইউরোপের একটি রাষ্ট্র বিংশ শতাব্দীর মধ্যভাগে বিশ্বব্যাপী যুদ্ধের দাবানল সৃষ্টি করে। একসময় রাষ্ট্রটি পরাজিত শক্তি হিসেবে শাস্তিপ্রাপ্ত হয় এবং শাস্তি হিসেবে রাষ্ট্রটিকে দুই ভাগে ভাগ করে শক্তি খর্ব করা হয়। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এখানে যে হিন্টসটা দেওয়া আছে, উগ্র জাতীয়তাবাদ এবং স্বৈরাচারী মনোভাবের জন্য ইউরোপের একটি রাষ্ট্র বিংশ শতাব্দীর মধ্যে বিশ্বব্যাপী যুদ্ধের দাবানল সৃষ্টি করে। ইউরোপের একটি রাষ্ট্র, আমরা জানি যে উগ্র জাতীয়তাবাদের এবং স্বৈরাচারী যে চেতনা, এই চেতনাগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানি আর ইতালিতে আমাদের কাছে দৃশ্যমান হয়। জার্মানিতে হিটলারের নেতৃত্বে আর ইতালিতে মুসলিনের নেতৃত্বে এই যে উগ্র জাতীয়তাবাদ এবং স্বৈরাচারী মনোভাবের এক ধরনের শাসন আমরা দেখতে পাই এবং একটি যুদ্ধের সৃষ্টি হয়। তখন আমাদের মাথায় অপশন দুটো আসবে, হয় প্রথম বিশ্বযুদ্ধ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপর আমরা এই কনফিউশনটা দূর করার জন্য পরবর্তী হিন্টসে যাব। একসময় রাষ্ট্রটি পরাজিত শক্তি হিসেবে শাস্তিপ্রাপ্ত হয়, ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধেও একটি শক্তি পরাজিত হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও একটি শক্তি পরাজিত হয়। এখন আমাদের কনফিউশনটা ক্লিয়ার করতে হবে যে এখানে তাহলে কোন যুদ্ধের হিন্টস দেওয়া হচ্ছে। এখানে দেখো লাস্ট যে হিন্টসটা দেওয়া হয়েছে, শাস্তি হিসেবে রাষ্ট্রটিকে দুভাগে ভাগ করে শক্তি খর্ব করা হয়। তখন আমরা বুঝে যাব যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি জার্মানিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান পরাজয় লাভ করে, তখন তার শাস্তি হিসেবে জার্মানিকে দুভাগে ভাগ করে দেওয়া হয়, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি। তখন তোমরা বুঝে যাবা যে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। এবং গতে যখন প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকে যে যুদ্ধের দাবানলের কথা বলা হয়েছে পাঠ্য বইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা করো, তখন তোমরা প্রথম লাইনেই লিখে দিবে যে উদ্দীপকে যে যুদ্ধের দাবানলের কথা বলা হয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবার পাঠ্য বইয়ের আলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণসমূহ ব্যাখ্যা করবে, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, তোমরা কারণগুলো সুন্দর করে লিখবে। ঘতে বলা হয়েছে যুদ্ধের পরাজয়ের পরিণতি হিসেবে উক্ত রাষ্ট্রটি বিপর্যয় ডেকে এনেছিল। জার্মানি পরাজয় লাভ করার কারণে জার্মানিতে প্রচুর বিপর্যয় এসেছিল, সেটা তো আমরা জানি যে জার্মানিকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়, জার্মানিকে পুনরায় ক্ষতিপূরণ দেওয়া হয় এবং জার্মান যেসব এলাকাগুলো দখল করেছিল সকল রাষ্ট্রগুলো স্বাধীন হয়ে যায় এবং জার্মান আর্থিকভাবে অবকাঠামোগত বিভিন্নভাবে মোটামুটি পঙ্গু হয়ে যায়। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধকল কাটাতে জার্মানকে অনেক সময় লাগে, এটা বইয়ের আলোকে তোমরা সুন্দর করে আলোচনা করবা। এখন দেখি 3 নম্বর উদ্দীপক, যশোর, সিলেট ও কুমিল্লা বোর্ড 2017 সালে। এখানে বলা হয়েছে ক অঞ্চলের রাজা ছিলেন দুর্বল প্রকৃতির, যেখানে বুর্জোয়া ও পুঁজিপতির নতুন এক অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করেনি, ফলে তারা এক বিদ্রোহী নেতার সাহায্য কামনা করেন। তারা সফল হয়, রাজাও সমর্থন করেন, ফলে ওই নেতার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় অন্যায় ও নির্যাতনের জন্য, যার পতন দ্রুত হয়। এখানে যে প্রশ্নটি করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জার্মান ইতালির মধ্যে পরস্পর একটি সহযোগিতা ভিত্তিক উদ্দীপকে যে নেতার কথা বলা হয়েছে, আমাদের পাঠ্য বইয়ের আলোকে যদি আমরা আলোচনা করতে যাই যে একজন বিদ্রোহী নেতার সাহায্য কামনা করা হয়, সেই বিদ্রোহী নেতা ছিলেন হচ্ছে ইতালির একনায়ক মুসোলিনির। আমরা মিল খুঁজে পাই, কীভাবে মিল খুঁজে পাই দেখো, মুসোলিনি 1883 সালে ইতালির উত্তর রোমনাতে জন্মগ্রহণ করেন। এরপর তিনি ভাগ্যের অন্বেষণে সুইজারল্যান্ড চলে যান, সমাজতান্ত্রিক দলের সাথে যুক্ত থাকে, তিনি বহিষ্কৃত হন, দেশে ফিরে সমাজতান্ত্রিক দলে যোগ দেন এবং আভান্তি নামে একটি সমাজতন্ত্রী পত্রিকায় সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধে ইতালিতে যোগদানকে সমর্থন করার জন্য সমাজতন্ত্রীরা মুসোলিনিকে দল থেকে বহিষ্কার করেন। তারপর তিনি একটি পত্রিকা প্রকাশ করে ইতালির যুদ্ধে যোগদানের পক্ষে জনমত গঠন করেন। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মিলান শহরে যুদ্ধফেরত বেকার যুবকদের নিয়ে মুসোলিনি এক আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন, তিনি এর নাম দেন ফ্যাসিস্ট।
প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতে খাদ্য সংকট দেখা দেয় এবং ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দেয়, ফলে সারা দেশে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। তৎকালীন উদারতন্ত্রী সরকার শ্রমিক অসন্তোষ মোকাবেলা করতে ব্যর্থ হয়। ইতালির ঐতিহ্য পুনরুদ্ধার করার জন্য ফ্যাসিবাদীরা দেশবাসীর কাছে আবেদন জানায়। তখন জনগণ বিদ্রোহী নেতার সাহায্য এখানে কামনা করা হয়েছে, এখানে মুসলিনের সাহায্য কামনা করার কথা বলা হয়েছে। এ সময় সমাজতন্ত্র বিরোধী মধ্যবিত্ত জমিদার শিল্পপতিরা অযোগ্য সরকার অপেক্ষা মুসলিনীকে বেশি সমর্থন করেন। একসময় সম্রাট ভিক্টর ইমানুয়েলও পরোক্ষভাবে ফ্যাসিস্ট দলের প্রতি আস্থাবান হয়ে ওঠেন। ফলে ফ্যাসিবাদীদের চাপে সম্রাট ভিক্টর ইমানুয়েল 1922 সালে মুসলিনীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালি ভঙ্গুর যে অর্থনীতি ছিল, সমাজতন্ত্রের যে উশৃঙ্খলতা ছিল এবং প্রধানমন্ত্রী কাউন্ট ক্যাভুরের উদারনৈতিক শাসনে মুসলিনের উত্থানকে আরও সহজ করে তোলে। আর এখানে চারে বলা হয়েছে উল্লিখিত চারে বা ঘতে বলা হয়েছে উল্লিখিত নেতার পতনের জন্য কোন কোন কারণগুলো দায়ী ছিল বলে তুমি মনে করো। প্রশ্ন উল্লিখিত নেতার অর্থাৎ মুসলিনের পতনের ক্ষেত্রে আমরা যে সকল কারণ বুঝি সেগুলো হচ্ছে, প্রাথমিক পর্যায়ে ইতালির জনগণ ফ্যাসিবাদকে সাদরে গ্রহণ করলেও কিছুদিনের মধ্যে তাদের যে মোহমুক্তি ঘটে, তারা ইতালিকে ফ্যাসিবাদ বিরোধী জনমত তীব্র আকার ধারণ করে। একটা সময় ফ্যাসিস্টদের নিপীড়ন নির্যাতনের ভার ইতালি আর সহ্য করতে পারছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি জার্মানির পক্ষে যোগ দেয়। মুসলিনি চেয়েছিলেন সাম্রাজ্যবাদী হতে, তাই তার মিত্র জার্মানি একনায়ক হিটলারের সাথে সখ্যতা গড়ে ওঠে, মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে নামেন। ফলে দেশে মুসলিনের জনপ্রিয়তা শূন্য নামে। অর্থাৎ ইতালির জনগণ চায় নাই যে যুদ্ধে জার্মানির পক্ষ হয়ে ইতালি লড়ুক, কিন্তু মুসলিনির নেতা হিসেবে তার সিদ্ধান্ত তারা মেনে নেয়। ইতালি তৃতীয় বিশ্বযুদ্ধে যোগদানের ফলে দেশে এক ধরনের অর্থনৈতিক সংকট, বেকার সমস্যা প্রকট আকার ধারণ করে। আফ্রিকায় ইতালির বাহিনী শোচনীয়ভাবে পরাজয়ের কারণে মুসলিনের জনপ্রিয়তাতে আরও বেশি ধস নামে। এই সকল কারণে জনগণের মধ্যে মুসলিনের বিরুদ্ধে একটা অসন্তোষ দেখা দেয়। 1943 সালে ইতালিতে এক গণ অভ্যুত্থানে মুসলিনি পদচ্যুত ও বন্দী হন, কিন্তু হিটলার তার মিত্রকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। হিটলারের যে বাহিনী ঝটিকা আক্রমণের দ্বারা মুসলিনিকে উদ্ধার করে, কিন্তু মিত্রপক্ষেরও সেনারা ইতালির দিকে সমুদ্রপথে অতর্কিত আক্রমণ করলে রোমের জনতা মিত্রপক্ষকে স্বাগত জানায়। মুসলিনি জার্মান সৈন্যের সহায়তায় পালাতে গিয়ে প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পড়ে এবং 1945 সালে ইতালি জাতীয়তাবাদী মুসলিনি ও তার উপপত্নী করাকে হত্যা করে। তাই আমরা এই যে এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি যে ফ্যাসিস্টদের দমন পীড়ন, মুসলিনি স্বৈরাচারী যে শাসন ছিল, এটা ইতালির জনগণ মেনে নেয় নাই। সর্বোপরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিরুদ্ধে যোগদানই ছিল মূলত মুসলিনির পতনের কারণ। এবার সবশেষ যে উদ্দীপকটি সকল বোর্ড 2016 সালে এসেছিল মিয়ানমারের স্বৈরশাসক সম্পর্কে। মিয়ানমারের স্বৈরশাসক থান সোয়ে, তোমরা জানো অং সান সুচি আসার আগে ক্ষমতায় ছিল সেনাপ্রধান থান সোয়ে। তিনি ক্ষমতা দখল করে মানুষের বাক স্বাধীনতা খর্ব করেন, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করেন, সরকার বিরোধী সকল পত্রিকা বন্ধ করে দিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেন। এখানে উদ্দীপকে থান সোয়ের কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন শাসকের মিল আছে? তোমরা খুব সহজেই এটা আমার ধারণা বুঝে গিয়েছো এখানে কোন শাসকের কথা বলা হয়েছে, কারণ হিটলারও ক্ষমতায় আসার পরও বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করেন, রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে দেন এবং সরকার বিরোধী সকল পত্রপত্রিকা বন্ধ করে একদলীয় শাসন কায়েম করেন। সুতরাং আমরা অনায়াসে বুঝতে যাচ্ছি যে এখানে হিটলারের কথা বলা হয়েছে। অর্থাৎ উদ্দীপকে আমরা প্রথম লাইনে লিখে দিব উদ্দীপকে থান সোয়ের কর্মকাণ্ডের সাথে পাঠ্য বইয়ের হিটলারের চরিত্রের সাথে মিল পাওয়া যায়। এরপর আমরা আলোচনায় দেখাবো কীভাবে যে হিটলারও মিয়ানমারের থান সোয়ের মতো স্বৈর শাসক ছিলেন। তিনি মানুষের বাক স্বাধীনতায় খর্ব করেন, সকল রাজনৈতিক দল সংবাদপত্র নিষিদ্ধ করেন। থান সোয়ের চরিত্রের সাথে জার্মান নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার তাল দল, নাৎসি দল ব্যতীত সকল দল তিনি নিষিদ্ধ করে দেন। যেমনটা জাতীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের সব ক্ষেত্রে নাজি বাহিনী একচ্ছত্র আধিপত্য স্থাপন করেন। ব্যক্তি স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সচেতনভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। সংবাদপত্র সম্পর্কে হিটলারের তথ্যমন্ত্রী ডক্টর জোসেফ গোয়েবলস বলতেন, মানুষ যেমন পিয়ানো থেকে ইচ্ছামতো সুর বের করে, তেমনই সংবাদপত্রকেও আমরা ইচ্ছামতো কথা বলানোই আমার অভিনয়। পুরো সংবাদপত্র শিল্পকে গলা টিপে ধরা হয়েছিল। এ সময় নাৎসিদের অত্যাচারে কোনো সংবাদই কাগজে প্রকাশ করতে দেওয়া হতো না। নাৎসিবাদ জার্মানিতে এমন এক সর্বগ্রাসী সামাজিক বিশ্বাস দাঁড় করাতে সক্ষম হয়, যার জোরে নাৎসি চেতনাকে বিশ্বাসযোগ্য করে তোলে। সুতরাং এই আলোচনার আলোকে আমরা বলতে পারি যে থান সোয়ের চরিত্রের সাথে হিটলারের চরিত্রটি সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের আলোকে উক্ত শাসকের উত্থান ব্যাখ্যা করো। আমরা তো হিটলারের উত্থান অলরেডি ক্লাসে পড়েছিলাম, তখন তোমরা হিটলারের উত্থান সম্পর্কে আলোচনা করবা। এটা একদমই সহজ, যেহেতু আমরা হিটলার সম্পর্কে অলরেডি পড়ে ফেলেছি। পৃথিবীর ইতিহাসে হিটলার এমন একটি নাম
যেটাকে আমরা একটা ইতিহাস বলতে পারি। বিংশ শতকের রাজনীতি স্রোতধারায় জার্মানির অ্যাডলফ হিটলার 1889 সালে জন্মগ্রহণ করেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে হিটলার যোগ দেন জার্মান শ্রমিক পার্টিতে। 1920 খ্রিস্টাব্দে দলের নাম পরিবর্তন করে জার্মান সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল, সংক্ষেপে নাৎসি পার্টি রাখেন। হিটলার দলের নেতৃত্ব নিজ হাতে নিয়ে গোয়েরিং, হেস, বোয়েম প্রমুখ বাছাই করে সহকর্মীদের নিয়ে শক্তিশালী দল গঠন করেন। দলীয় মুখপাত্র হিসেবে পিপলস অবজারভার নামে একটি পত্রিকা প্রকাশ করেন। আমরা অর্থাৎ কীভাবে সে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার একচ্ছত্র আধিপত্য তৈরি করে, কিভাবে জনগণের মানে কি বলে তখন তাকে 1921 সালে তিনি ঝটিকা বাহিনী এসে পার্টি গঠন করেন এবং আমরা তার জেলখানায় লেখা যে মেইন ক্যাম্প গ্রন্থটি, যাকে বলা হয় নাৎসি বাহিনীর বাইবেল, সেটির কথা উল্লেখ করব। এই গ্রন্থে তিনি কীভাবে জার্মান জাতীয়তাবাদকে তুলে ধরেন, যা জনসাধারণের ব্যাপকভাবে উজ্জীবিত হয়ে হিটলারের পক্ষ বা একটা জনমত তৈরি হয় এই বইয়ের মাধ্যমে। 1933 সালে হিটলার জার্মানির যে চ্যান্সেলর পদে নিযুক্ত হন, এটা উল্লেখ করব। তারপর তিনি পার্লামেন্টে এমন একটি আইন পাশ করেন যে হিটলার 4 বছরের জন্য জার্মানির সর্বময় ক্ষমতা দখল করতে পারেন। 1934 সালে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গের মৃত্যুর পর তিনি একই সাথে প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর পদ গ্রহণ করেন। ফলে জার্মানিতে তিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন। হিটলার ঘোষণা করেন জার্মানিতে একটি মাত্র রাজনৈতিক দল, তা হলো ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাৎসি। এরই পরিপ্রেক্ষিতে 1934 সালে 24 জুলাই নাৎসি দল ব্যতীত সব দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। জাতীয় রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রে নাৎসি দলের একচ্ছত্র আধিপত্য রাষ্ট্রে কায়েম হয়। হিটলার জার্মান তথা বিশ্বের ইতিহাসে এক বিস্ময়কর চরিত্র হিসেবে আমরা তাকে দেখতে পাই। বিশ্বের ইতিহাসে হিটলার একটা বিতর্কিত ব্যক্তিত্ব, তা সত্ত্বেও ইতিহাসের অনেকটা জুড়ে সে জড়িয়ে আছে। এখানে যে আমরা মূল 4টি উদ্দীপক পেলাম, তোমরা দেখো। একটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আমরা ফাইন্ড আউট করেছি, অন্যটিতে মুসোলিনিকে ফাইন্ড আউট করেছি, আর একটি হচ্ছে হিটলার সম্পর্কে 2টি উদ্দীপক পেয়েছি। তাহলে আমরা মোটামুটি বড় প্রশ্নের জন্য এই চ্যাপ্টার থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সংশ্লিষ্ট যে বড় প্রশ্নগুলো ছিল এবং হিটলার এবং মুসোলিনির সাথে যে বড় প্রশ্নগুলো ছিল, এগুলো পড়লেই আমরা মোটামুটি পঞ্চম অধ্যায় কমন পেয়ে যাব। এবং আমি মনে করি চ্যাপ্টারটা সহজ আছে, তোমরা যদি গুছিয়ে নোট করে পড়ে ফেলতে পারো তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। এবং তোমরা জানো যে আমাদের সিলেবাসে এইটাই হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারের শেষ চ্যাপ্টার। এরপর যে চ্যাপ্টারটি আমরা শুরু করবো অর্থাৎ 6th চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ারের পড়া। তো আমরা নেক্সটে সেকেন্ড ইয়ারের পড়া শুরু করে দিব এবং তোমরা বাসায় বসে এটা শেষ করার মাধ্যমে মনে মনে খুশি হও যে আমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল। আপাতত তো আমরা এভাবেই চলছি অনলাইন ক্লাসের মাধ্যমে। তো আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস শেষ হলো, আমরা সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করে ফেলবো। নেক্সট ক্লাসে আবার তোমাদের কাছে চলে আসবো নতুন কিছু বোঝানোর জন্য। এবং তোমাদের কোনো সমস্যা হলে, চ্যাপ্টারে কিছু বুঝতে হলে তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবা। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।